এসছিল তো এবারে। এক মিনিট, সিলেবাসটা একটু খুঁজে নিই। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি জেসিএম স্যার কোন পার্টটা পড়াবেন স্যার? মানে উনি বলছিলেন। জেসিএম স্যার কে তো বলে দিয়েছি। জেসিএম স্যার প্রথম তোমাদের যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে, দাঁড়াও আমি সিলেবাসটা বার করে বলে দিচ্ছি। জেসিএম স্যার তোমাদের বলেছে? হ্যাঁ, মানে উনি আমাকে মেসেজ করেছিলেন, তো আমি ঠিক প্রপার বলতে পারছিলাম না যে ওনার কোন পার্টটা। আচ্ছা, ওনার বোধহয় ইলেকট্রন ট্রান্সপোর্টটা, আমার ক্যারেক্টারাইজেশনটা কে করাচ্ছে? ক্যারেক্টারাইজেশন তো এখনো শুরু হয়নি। না স্যার, ওটা শুরু হয়নি। ওটা তো কেএসএফ করানোর কথা। ওইটাই দেখি জেসিএম কে যদি করে দেওয়া যায়। এটা আমার একটু দেখে বলতে হয়, বুঝলি? এটা আমার ঠিক খেয়াল করছে না আচ্ছা, কিভাবে ভাগ হয়েছিল। এটা আমি দেখে বলে দেবো। তোমাদের জেসিএম এর পার্টটা খেয়াল করছে না আমার কোনটা পড়াবে। অপটিক্যাল তো অমলেন্দু পড়াচ্ছে। ওটা দেখে বলে দেবো। আজকে আমরা পড়বো ফিজিক্যাল পেপার ডিপোজিশন। ফিজিক্যাল পেপার ডিপোজিশন টেকনিকটা
বোথ টপ ডাউন মেথডও হতে পারে আর বটম আপ মেথডও হতে পারে। তো টপ ডাউন মেথডে যেসব ফিজিক্যাল রিভলিউশন টেকনিক আছে সেগুলোর মধ্যে ফার্স্টে আসে স্পাটারিং। স্পাটারিং জিনিসটা কি, একটা এরকম ক্লোজ চেম্বার নেয়া, হাই ফিল্ড ক্লোজ চেম্বার নেয়া। ক্লোজ চেম্বারে এখানটা একটা ভ্যাকুয়াম সিস্টেম করে এখানে ভ্যাকুয়াম পাম্প লাগানো। ওকে, তো কি করা হয় এখানে ভ্যাকুয়াম চেম্বার প্রথমে কি করা হয়, এখানে ভ্যাকুয়াম পাম্প দিয়ে এই চেম্বারটাকে অ্যাপ্রক্সিমেটলি তোমার 10 টু দি অ্যাপ্রক্সিমেটলি তোমার 10 টু দি পাওয়ার -6 টর অ্যারাউন্ড আমরা ভ্যাকুয়াম করি। ওকে, তো জিনিসটার মধ্যে আমরা কনফার্ম হয়ে গেলাম যে কোনো রকম অক্সিজেন মানে এয়ার নেই। এয়ার বলতে মেনলি রিঅ্যাক্টিভ জিনিস হচ্ছে অক্সিজেন, অক্সিজেনটা অলমোস্ট নেই। ওকে, এইবার কি করা হয়, এই গ্যাস চেম্বার দিয়ে তোমার ইনার্ট গ্যাস ফ্লো করানো, ইনার্ট গ্যাস ফ্লো করানো বেসিক্যালি আর্গন। ওকে, সো আর্গন গ্যাসের মানে ভরে যায়, অ্যাপ্রক্সিমেটলি প্রেসার হচ্ছে 100 থেকে 500 মিলিটর।
এতটা পরিমাণ ইনার্ট গ্যাস ফ্লো করানো। ওকে, এইখানটায় রাখা হয় টার্গেটকে, মানে যে মেটেরিয়ালটা আমি ডিপোজিট করব সেই মেটেরিয়ালটাকে রাখা হয় এইখানটায়। আর এখানটায় রাখা হয় সাবস্ট্রেটকে। এখানে একটা পাওয়ার সাপ্লাই এমন ভাবে দেয়া হয় সো দ্যাট এই টার্গেট মেটেরিয়ালটা চলে যায়, মেটেরিয়াল হোল্ডারটা ক্যাথড হিসাবে কাজ করে, আর এখানে একটা অ্যানোড, এইটা অ্যানোড হিসাবে কাজ করে। বোঝা গেল? এই অবধি শোনা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে তো। এইবার কি করা হয়, এইখানটায় হাই এনার্জি পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়। তো কি হবে, দুটো টিউবের মাঝখানে হাই এনার্জি পোটেনশিয়াল তুমি যদি অ্যাপ্লাই করো, কি হবে, এখানে একটা প্লাজমা তৈরি হবে। স্যার স্যার টার্গেট কোনটা বললেন? টার্গেট হচ্ছে যে মেটেরিয়ালটাকে আমি ডিপোজিট করব, সে টার্গেট এইটা। আর যার উপর ডিপোজিট করব সে হচ্ছে সাবস্ট্রেট। তো এটা একটা তোমার লো প্রেসারে ডিসচার্জ টিউবের মতন কাজ করবে না? করবে তো এরকম সেটা? হ্যাঁ মানে ডিসচার্জ যেটা হবে ওটাই কি মানে ডিপোজিট হবে? হ্যাঁ, আসছি আসছি, ডিসচার্জ যেটা হবে সেটা হ্যাঁ প্রায় ওরকমই। জিনিসটা হবে কি, এটা একটা ডিসচার্জ টিউবের মতন কাজ করবে। সেই ডিসচার্জটা কি করবে, এই যে এনভায়রনমেন্টে যে আর্গনটা আছে, এনভায়রনমেন্টে যে আর্গন গ্যাসটা আছে সেটাকে আয়নাইজড করে দেবে। এইবার এইখান থেকে মেটেরিয়ালটার কি হবে, ডিসচার্জ কিছু কিছু মলিকুল গুলো ভেঙে ভেঙে ছড়িয়ে যাবে চারদিকে। ওকে, সেইটা কি করবে, আর্গন গ্যাসের থ্রুতে ক্যাথড থেকে অ্যানোডের দিকে দৌড়বে। ওকে, এইটাকে বলে প্লাজমা ফর্মেশন। মানে অনেক রকম আয়ন একটা তৈরি হবে এইখান থেকে, এই চেম্বারের মধ্যে পজিটিভ নেগেটিভ আর্গন আয়ন, মলিকুলের আয়ন ইত্যাদি হচ্ছে, অনেক রকম আয়ন তৈরি হবে এই জায়গাটায়। ওকে, এইবার কি করা হয়, এইখানটায় একটা শাটার দেয়া থাকে। ওকে, শাটারটা খুললে এই আয়নগুলো সাবস্ট্রেটে এসে পড়বে, না হলে শাটারের উপর পড়বে। এইভাবে কন্ট্রোল করে আমার এই মেটেরিয়ালটা এইখানটায় গ্রোথ হতে থাকে। বুঝা গেল? স্যার প্লাজমা আরেকবার ফরমেশনটা বলবেন স্যার প্রসেসটা? হাই এনার্জিতে যখন আয়ন ডিসচার্জ হচ্ছে, আর ভেতরে যখন আর্গন গ্যাস আছে, আর্গন একটা ইনার্ট গ্যাস, যে আয়নস তৈরি করে বসে থাকবে, ও কিন্তু কারোর সাথে রিয়াকশন করবে না। ওকে, তো ক্যাথডে সাপ্লাইটা যখন অ্যানোড ক্যাথোডের অ্যাক্রসে আমি দিয়েছি, তখন ওখানে আর্গন গ্যাসটা আর্গন আয়ন হিসাবে তৈরি হবে, এবং ডিসচার্জ টিউবের মধ্যে যে টার্গেট থেকে যে মলিকুল গুলো বেরোচ্ছে সেইগুলো আয়ন হিসাবে আসবে, এসে সারা সরাসরি সাবস্ট্রেটের উপর এসে পড়বে। ওকে, এই হচ্ছে মেথড। আর এই যে মিক্সচার অফ বিভিন্ন আয়নস রয়েছে, এটাকে বলে প্লাজমা। বুঝা গেল? ঠিক আছে স্যার।
ঠিক আছে। এইবারে প্লাজমাকে সাবস্ট্রেটের উপর অ্যালাউ করবে কি করবে না সেটা ডিসিশন নেবে একটা শাটার, ওখানে একটা শাটার দেওয়া থাকে, সেই শাটার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার, বলো। মানে কি ক্যাথোডটা ক্ষয় হয়ে অ্যানোডের উপর আয়নগুলো এসে জমা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমা হয়ে আবার ক্রিস্টাল তৈরি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যাথোডটা ক্ষয় হয়ে জমা হচ্ছে, ওরকমই মেকানিজম, কিন্তু স্যার কেমিক্যাল ওখানে নেই। মিডিয়াম হিসাবে কি ওই আর্গনটা কাজ করছে? হ্যাঁ, আর্গন গ্যাস হচ্ছে তো ওখান থেকে এখানে নিয়ে যেতে সাহায্য করছে। স্যার মিডিয়ামটা কি এখানে? মিডিয়াম, মিডিয়ামটা আর্গন গ্যাস, লো প্রেসারে আর্গন গ্যাস। এবার আর্গন কেন? ইনার্ট গ্যাস বলে তাই। ইনার্ট গ্যাস বলে তাই। অন্য গ্যাস দিলে কি রিয়াকশন করে যাওয়ার চান্স থাকে, আর্গন গ্যাস দিলে রিয়াকশনটা করবে না, ও শুধু ব্রিং মানে ডিসচার্জিং মেথডটাকে এনহ্যান্স করবে। স্যার বলছি শুধু ভ্যাকুয়ামে হবে না কাজটা? না, পুরো ভ্যাকুয়ামে তো প্লাজমা তৈরি হয়। লো ভ্যাকুয়ামে প্লাজমা তৈরি হয়, কমপ্লিট কোনো গ্যাসই নেই, সেখানে ডিসচার্জিংটা হবে কিন্তু প্লাজমাটা তৈরি হবে। কারণ প্লাজমা তৈরি হতে গেলে তোমার আয়নস লাগবে। অবশ্য পুরো ভ্যাকুয়াম বলতে তুমি তো 10⁻⁻⁶ যাচ্ছ, সেখানেও তো কিছুটা পরিমাণ গ্যাস রয়েই যাচ্ছে, সেই রেসপেক্টে একটু আয়ন হয়তো তৈরি হতেও পারে। কিন্তু চেম্বার থেকে অক্সিজেন তাড়ানোর জন্য আমার ইনার্ট গ্যাস দিয়ে ভরে দেওয়াটা বেশি দরকার পড়ে, তাই তো? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের স্পাটারিং টেকনিক। এইবারে ডিপেন্ড করছে এই পাওয়ার সাপ্লাইটা কিরকম তার উপর। পাওয়ার সাপ্লাইটা যদি হাই ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই হয়, সেটাকে আমরা বলবো ডিসি স্পাটারিং। যদি আরএফ সিগন্যাল হয়, মানে এসি সিগন্যাল উইথ রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি, তাহলে সেটাকে আমরা বলবো আরএফ স্পাটারিং। আর এখানে অনেক সময়, আচ্ছা, আর একটা আছে হচ্ছে ম্যাগনন স্পাটারিং। এনার্জিটা ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রিক তো থাকবেই, তার সাথে ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। তো এরকম 3 রকমের, এগুলোর কম্বিনেশনও হয়, ডিসি ম্যাগনন, আরএফ ম্যাগনন, এরকম কম্বিনেশনও হয়। সো ডিসি স্পাটারিং জেনারেলি মেটাল or high conducting মেটেরিয়াল এর জন্য ইউজ হয়। আরএফ স্প্যাটারিং জেনারেলি সেমিকন্ডাক্টরের জন্য ইউজ হয়। আর ম্যাগনন স্প্যাটারিং ইউজ হয় ম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য। ওকে, বোঝা গেল এই অবধি? হ্যাঁ স্যার ঠিক আছে। ম্যাগনন স্পাটারিং এ ম্যাগনেটিক ফিল্ড আর কি থাকে? তো ইলেকট্রিক ফিল্ড তো থাকছেই,
আচ্ছা তার সাথে সাথে একটা ম্যাগনেটিক ফিল্ডও দিয়ে দেয়া, ঠিক আছে। ঠিক আছে। So that is RF scattering. One kind of এই RF হচ্ছে একটা কাইন্ড অফ মানে এই স্পাটারিং টেকনিক। Sputtering technique is a type of PVD with top down approach. বোঝা গেল কথাটা? পি পিভিডিটা কিসে কি ডিপোজ? Physical vapor deposition. ফিজিক্যাল ভেপার ডিপোজিশন, এরকম আরো অনেক টেকনিক আছে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। তার একটা টপ ডাউন মানে এটা টপ ডাউনও হতে পারে বটম আপও হতে পারে ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। তো এটা হচ্ছে টপ ডাউনের মেথড, মানে একটা বড় মেটালকে ভেঙে ভেঙে তলায় সাবস্ট্রেটে জমা করলাম। বোঝা গেল? শেপটা কি আমরা এখানে কন্ট্রোল করতে পারবো? কোনটা? নিচে যেটা হচ্ছে ন্যানো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে ওর শেপটা কি আমরা কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ, শেপ ডিপেন্ড করে কিসের উপর আগে বলেছিলাম? প্রেসারের উপর, তাই তো? আচ্ছা তো তুমি যদি প্রেসারকে কন্ট্রোল করো তোমার ডিফারেন্ট শেপ তৈরি হবে। ঠিক আছে। এইবার আসছি, প্রশ্ন হচ্ছে কেমন ভাবে গ্রোথটা হবে, গ্রোথ রেট, তার কতগুলো প্যারামিটার আছে। একটা প্যারামিটার হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার, এটাকে বলে ইএল, গ্রোথটা কত। এটা দেয় হচ্ছে নং অফ অ্যাটম ejected from target. আর incident ions এদের রেশিও ইকুয়াল টু হয় হচ্ছে একটা কনস্ট্যান্ট আলফা ই টু দি পাওয়ার হাফ, যেখানে ই হচ্ছে ইনসিডেন্ট আয়ন এনার্জি মাইনাস ইটিএইচ হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। বুঝে গেল? Ions with mass m1, let's say. Okay, ejected from target with mass m2. Okay, so এই আলফা জিনিসটা একটা কনস্ট্যান্ট, which is a function of zt, zx and e, যেখানে zt হচ্ছে atomic number of target,
জেড এক্স হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ ejected ions no না atomic number of inert gas আর ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি। এটাকে সাবলিমিটেশন এনার্জিও বলে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম যে এনার্জি আমার ইজাকুলেশনের জন্য, হ্যাঁ বলো। স্যার ওই যে ইন্টারনাল এনার্জি, ওটা কার ইন্টারনাল এনার্জি? টার্গেট, যেখান দিয়ে ভেঙে আসবে তাকে নিয়েই তো চিন্তা। ওকে, ম্যাক্সিমাম এই এনার্জি আমরা অ্যাপ্লাই করব টু ব্রেক। মিনিমাম এই এনার্জিটা আমায় অ্যাপ্লাই করতে হবে, ম্যাক্সিমাম এই এনার্জিটা আমায় অ্যাপ্লাই করতে হবে, তখন গিয়ে আমার একটা গ্রোথ তৈরি হবে। ওকে, এই আলফাটা ক্যালকুলেটেড আলফা। স্যার বলছি M1 আর M2টা কি সাবস্ট্রেট আর টার্গেটের মাস? না, M1 হচ্ছে ইনসিডেন্ট আয়নের মাস, মানে ইনসিডেন্ট, সবটা তো আর ইনসিডেন্ট হচ্ছে না, যে যে আয়নগুলো ইনসিডেন্ট হচ্ছে তাদের যে মাস আচ্ছা স্যার। M1, আর M2 হচ্ছে টার্গেটের মাস। বুঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আর দুটো প্যারামিটার থাকে, এক হচ্ছে রেট অফ স্পাটারিং রেট, সেটা দেয় হচ্ছে এস ইন্টু জে আয়ন ডেন্সিটি ইন্টু এস বাই চার্জ, আর একটা যায় ডিপোজিশন রেট অফ ডিপোজিশন, সেটা হচ্ছে গ্রোথ রেট ইন্টু ডেন্সিটি অফ ions into Avogadro number N0 divided by atomic weight of the ion into mass. স্পাটারিং রেটের এক্সপ্রেশনটা এটা একবার বলুন ক্লিয়ার। এস হচ্ছে তোমার ইয়েল্ডিং, এই ইয়েল্ড প্যারামিটার আচ্ছা, ইনটু ডেনসিটি অফ আয়ন ডেনসিটি, পার ইউনিট এরিয়ায় কতটা আয়ন তৈরি হচ্ছে বাই কিউ। ডিভাইডেড বাই কিউ। আর আরডিটা কি বললেন? আরডি হচ্ছে ডিপোজিশন রেট। স্যার আরডি তে ওই নিচে অ্যাটমিক ওয়েট আর মাস, এই দুটো কার কার, মানে? যেটা ডিপোজিট হচ্ছে, যে জিনিসটা ডিপোজিট হচ্ছে সেটা নিয়ে আমরা ভাবছি। আচ্ছা, আর্গন তো ডিপোজিট হচ্ছে না,
না না, আর্গন তো ডিপোজিট হচ্ছে না। হচ্ছে না। যেটা হচ্ছে বোঝা গেল? তো এর সুবিধা কি কি? অ্যাডভান্টেজেস হচ্ছে এটা একটা হিউজ ওয়াইড রেঞ্জ অফ মেটেরিয়াল, মেটাল টু সেমিকন্ডাক্টর টু ইনসুলেটর সব ডিপোজিট করতে পারে। অর্গানিক, ইনঅর্গানিক, অর্গানিক সেমিকন্ডাক্টরও ডিপোজিট করা সম্ভব। ওয়াইড রেঞ্জ অফ সাবস্ট্রেট ইউজ করা সম্ভব। ওকে, তো টার্গেটকে ক্লিন করে নেওয়া সম্ভব, ইনসিটু ভেতরেই ক্লিন করা সম্ভব, বাইরে থেকে আর ক্লিন করার দরকার নেই। ফিল্ম যে ফিল্ম থিন ফিল্ম যেটা তৈরি হচ্ছে তার কোয়ালিটিটা খুব হাই হয়। আর খুব ইজি টু মেক সারফেস মেটেরিয়াল, মানে কোনো কেমিক্যাল রুটে আমরা টার্গেট তৈরি করে আমরা এখানে ইউজ করতে পারি, যার ফলে কস্ট টার্গেট মেটেরিয়ালের জন্য ওটা কস্ট এফেক্টিভ। ওকে, একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাবস্ট্রেটের উপর তো হাই এনার্জিতে, এখানে তো সাবস্ট্রেট, এখান দিয়ে প্লাজমা গুলো তো খুব হাই এনার্জিতে বোম্বার্ড হচ্ছে আয়নস গুলো, তাই তো? তো এই সাবস্ট্রেটের ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আছে কি নেই? হ্যাঁ স্যার আছে। তো এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। আর ম্যাক্সিমাম যে এনার্জি তুমি অ্যাপ্লাই করো, ম্যাক্সিমামটাই আমাদের হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ওকে, যার ফলে কি হয়, এনার্জি কনজাম্পশনটা অনেক হাই, মানে অপ্রয়োজনীয় প্রচুর এনার্জি লস এখানে রয়েছে। বোঝা গেল? ওই সারফেসটা কেন ভেঙে যেতে পারে ওইটা একবার বলবেন? খুব হাই এনার্জিতে আয়ন এসে যদি কোনো সাবস্ট্রেটের ওপর পড়ে, ও, তাহলে এনার্জিটা বেশি, তার জন্য তাহলে ভেঙে যেতে পারে। ওটা ড্যামেজ হতে পারে, তাই তো? হুম 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 হুম। আর হচ্ছে এই মেথডে হিউজ হিট লস হয়। তো হিট এনার্জিটা তো আমাদের কোনো কাজে লাগছে না, লাগছে কি ডিপোজিশনে? না স্যার। তাহলে ওটা মানে অনেকটাই এনার্জি যেটা আমার আননেসেসারি লস হচ্ছে, তাই তো? তো এনার্জি কনজাম্পশনটা আমার অনেক বেশি হয়ে গেল, রাইট? আর কমপ্লেক্স শেপ তৈরি করাটা একটু কঠিন। তুমি থিন ফিল্ম করছো, 2D করছো, ঠিক আছে, 0D বা 0Dর মধ্যেও কোনো কমপ্লেক্স শেপ, বা 1Dর মধ্যেও কোনো কমপ্লেক্স শেপ, সেগুলো এখান দিয়ে করাটা কঠিন। ওকে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। ওই যে ন্যানোতে যে পিডিএফটা দিয়েছিলেন একটা ন্যানো বলে, ওই যে গুগল ক্লাসরুমে, হ্যাঁ, ওইখানে একটা 0 ডাইমেনশনাল অবজেক্টের নিচে একটা প্যারাগ্রাফ আছে, ওটা বুঝতে পারছি না। 0 ডাইমেনশনের নিচে একটা প্যারাগ্রাফ আছে, দেখাতে পারবে? দেখাতে তাহলে, আছে, কাছে আছে এখন? হ্যাঁ আছে, তাহলে আমাকে একটু লিভ করে জয়েন করতে হবে। আর লেফট করে জয়েন করতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে আমি দেখে দেবো। লাস্টের প্যারা, তাই তো? না না, ওই ফার্স্ট পেজে ওইখানে একটা জায়গা আছে, ন্যানো মানে in the many application of nanostructure do not depend on directly on size, effects on electronic property, ওইটা বুঝতে পারছি না ওইখানে একটা।
তারা আমি দেখি কোনটা দিয়েছিলাম। ন্যানো লেখা ছিল ভিডিও। এটা হ্যাঁ এই পেজটা সলভ ভুলও লিখতে পারি। হ্যাঁ কোনটা বলো, কোন জায়গাটা? নিচে দিয়ে নিচে। এই যে উপরে উপরে ওই যে ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট বলে একটা প্যারা আছে। এটা 3 ডাইমেনশনাল। হ্যাঁ এইখানে আছে। এই যে 1 ডাইমেনশনাল এইটা। এই যে ইট শুড বি নোটেড নিচের It should be noted that many applications in nanostructures do not depend directly on size effects on electronic property. Instead, the surface to volume ratio may lead the few function details. হ্যাঁ এটা বলছে এই এফেক্ট গুলো তো হবে, এছাড়া কিছু কিছু মেটেরিয়াল মিনি অ্যাপ্লিকেশন আছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজে যেটা সাইজের বা শেপের উপর ডিপেন্ড করে না। ওইরকম একটা উদাহরণ দিলে ভালো হতো মনে হয়। উদাহরণ দাঁড়াও, উদাহরণ কার্বন ন্যানোটিউব তো পড়ে যাবে। এটা একটু ভেবে দেখতে বা খুঁজে দেখতে হবে। হ্যাঁ পরে বলে দেবো। স্যার এই ওয়ান ডাইমেনশনাল অবজেক্টে যখন আমি ন্যানো টিউব তৈরি করছি, হ্যাঁ ওর তো মানে বাল্ক যেটা হচ্ছে ওই ডিরেকশনটা হচ্ছে জেড ডিরেকশনটা মানে টিউবের লেন্থটা, আর আর এর ক্ষেত্রে ওইটা যখন মানে একটা 2 ডাইমেনশনাল স্লিটকে যখন আমি ন্যানো টিউব তৈরি করছি তখন মানে ওই কি বলবো সিটের উইডথটা ওইটা ন্যানো হচ্ছে, আর ওই থিটা ডিরেকশনটা কি হবে ন্যানো হচ্ছে ওটা বুঝতে পারলাম না। কোন ডিরেকশনটা? আর থিটা আর জেড হচ্ছে তো, জেডটা যেহেতু আর লেন্থ থিটা জেড, হ্যাঁ জেডটা থিটাটা লিমিটেড না, থিটা জেডটা তো লিমিট হয়ে যাচ্ছে। থিটাটা কি হবে মানে এই হচ্ছে এটা বুঝতে পারলাম। জিনিসটা তো এরকম, একটা ইলেকট্রন ফ্লো করছে কি সারফেস দিয়ে এরকম ভাবে। ওকে সো আমি এখানে পাচ্ছি আর যেটা কিনা বাল্ক, বাকি থিটা